এই যে বিকৃত ছবি পোস্ট করার যে টেন্ডেন্সি, এটা আসলে আপনি কিভাবে দেখছেন, কোথা থেকে আসলো, এবং এই সংঘর্ষ তো আসলেই ভীষণভাবে অনাকাঙ্ক্ষিত? দেখেন, একটা জিনিস হলো, আমি প্রথম মুজিবুর রহমান ভাই সম্পর্কে বলি। উনি যে ব্যাখ্যাটা দিয়েছেন, এই ব্যাখ্যাটা গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য না এটা কিন্তু লং রানে বোঝা যাবে এবং অনেকে আলোচনা করবেন। আমি তো একা না, আরও অনেকে শুনছেন, এটা তো লাইভ টিভিতে উনি বললেন, মানুষ শুনবেন। এবং উনি খুবই বুদ্ধিমত্তার সঙ্গে উনি একটা জবাব দিয়েছেন যে আসলে মানুষের যে মৌলিক যে প্রয়োজনগুলো সেগুলো পূরণ করার আগে তো এগুলি করা যাবে না। যেমন হাত কেটে দেওয়াটা, লোকটাও যদি চুরি করার প্রয়োজন না থাকে, তারপরে যদি সে চুরি করে, তখন ওনার একটা, তো এটা আমার কাছে মনে হয়েছে খুবই একটা আপনার টেকনিক্যাল একটা জবাব। এই জবাবটা কে নেবেন এবং উনি কীভাবে মৌলিক চাহিদাগুলো প্রয়োজন আছে কিনা সেটা মেজার, উনি কীভাবে মৌলিক চাহিদাগুলো আমাদের মতো এসে পূরণ করবেন আগে, এটা করতে 100 বছর লাগতে পারে। কিন্তু একটা মানুষের অভাব থাকবে না, তাই না? সে অবস্থায় সে চুরি করবে, তো অভাব থাকবে না, এটা উনি কীভাবে ম্যানেজ করবেন এই রাষ্ট্রে আমাদের এই অর্থনৈতিক অবস্থা? যদি সেটা সম্ভব হয় তাহলে সেখানে হয়তো উনি বলতে পারেন যে অভাব থাকবে না, এই অবস্থা আমরা তৈরি করতে 20 বছর লাগাবো, তারপরে আমরা দেখবো কী করা যায়। তো যাকে নিয়ে তারপরে এটা নিশ্চয়ই ওনাদের কোনো পরিকল্পনা আছে, ওটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। আমার বক্তব্য হলো উনি তবুতে একটা কিছু বললেন, এটা যেন ওনার পার্টি যেন বলে এই কথাটা সবাইকে। উনি তো আর পার্টির স্পোক্স পারসন না, তো ওনার এই কথাটা নিশ্চয়ই উনি একা একা বলেন নাই, পার্টি থেকে উনি ওইভাবে উনি জেনেছেন। তো আমি পার্টির কাছ থেকে ব্যাপারে স্পষ্ট একটা বক্তব্য জানতে চাই সবার জন্য। এগুলো একটা বিষয়। চাঁদপুরের ঘটনা আমি খুব সিরিয়াসলি বলি আপনাকে। দেখেন, আমরা মাঝে মাঝে বলি যে সোশ্যাল মিডিয়ার কোনো নিয়ন্ত্রণ নাই, যার যা ইচ্ছা হচ্ছে বলছে, এবং এক পর্যায়ে যে সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে মারামারি হচ্ছে, দাঙ্গা পর্যন্ত হচ্ছে। এখন এই সোশ্যাল মিডিয়ার উপর সরকারের কি কোনো নিয়ন্ত্রণ থাকা উচিত না? এখন এই নিয়ন্ত্রণের কথা বললে কিন্তু আমি ভয় পাই কিন্তু ধরো একটা আইন করবে, আইন করে সব কিছুকে তারা গলা টিপে ধরবে, ওইটা আমি বলছি না। যে সোশ্যাল মিডিয়াগুলো জানা যায়, বোঝা যায় যে এটা করছে, আমরা তো বুঝলাম যে আপনি যদি একজন লোকের ছবি বিকৃত করেন, যে করেছেন উনি তো অজ্ঞাত কেউ না, আপনি ওনাকে জবাব দিতে মধ্যে আনেন, এবং উনি যদি পাওয়ারফুল কেউ হয়ে থাকে তাহলে বেশি করে আনেন, তাহলে হয় কি ওইটা একটা এক্সাম্পল তৈরি হয়, ওইটা একটা এক্সাম্পল তৈরি হয় অন্যদের জন্য। কিন্তু আমাদের এখানে যেটা হয় যে এমন এমন কাজের জন্য তাকে জবাবদিহিতার আওতায় আনা হয়, জেলে ঢুকানো হয়, যেটা নাকি মনে করেন অন্য সবাইকে আরও নিরুৎসাহিত করে, তখন মানুষ ছদ্মনামে করে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে, কিছুদিন আগে আগের সরকারের আমলে ভালুকার একটা ছেলে কি বলে, ভালো ক্লাস 9-এ পড়া একটা ছেলে, সে কি বলেছিল তৎকালীন প্রাইম মিনিস্টার সম্পর্কে, এই জন্য তাকে আপনি জেলে নিয়ে গেলেন। আমি তখনই ওই সময় ওই প্রাইম মিনিস্টার থাকতে আমি বলছিলাম, এই তাকে আপনি জেলে নিয়ে গেলেন, তাকে এখানে আপনার 1.5-2 বছর রাখলেন, তাকে জেলে নেওয়া হয় নাই, তাকে কিশোর সংশোধন কেন্দ্রে নেওয়া হয়েছে, ওখানে নিয়েছেন। 1.5 বছর পরে যখন সে ওখান থেকে বের হয়ে আসবে, সে কি আগের ছেলেটা আসবে? নিশ্চয়ই না। ওই ছেলেটার জীবন আপনি শেষ করে দিলেন, কিন্তু যেটা আপনি ইগনোর করতে পারতেন। সে প্রাইম মিনিস্টার কোনো অশ্লীল গালিও দেয় নাই, জাস্ট এর কথা উচ্চারণ করছে। তো এখন আমার কথা হলো কি, এইগুলি করলে কিন্তু হিতে বিপরীত হয়। আপনি জিনিসটাকে যদি ভালোভাবে ব্যবহার, যেমন এখানে যে জিনিসটা হয়েছে, যদি জামাতের একজন এটা করে থাকেন, জামাতের যে পর্যায়ের নেতাই হন না কেন, ওনাকে কিন্তু ভাই প্রশ্নের মুখে আনতে হবে। এবং জামাত নিজেও এই কাজটা করতে পারতেন, যে আপনি আমার 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 রাজনীতি করেন, আমার রাজনীতিতে কোথায় আছে এগুলি করার? আমার রাজনীতি থেকে আসছে, আমার রাজনীতিকে অ্যালাউ করে এই ধরনের অন্য একজনের কুৎসা করা, এটাকে অ্যালাউ কয় না তো, তাহলে আপনি এটা করলেন কেন? উনি বলেছেন যে আমি যেটা চালাই না আরেকজন চালায়, পরে আমি উড্র করছি, এগুলো বলেছেন উনি। যদি বলেও থাকেন তো যে চালায় তাকে ধরেন, বলেন আপনি কে চালায় তাকে। এই যে মেন্টালিটিটা, এই মেন্টালিটিটা যার মধ্যে আছে, ওনার মধ্যে না থাকে, ওনার কোনো শিষ্যের মধ্যে থাকে, তাকে বিচারে আওতায় আনেন। এতে কি হতো, একটা উদাহরণ তৈরি হতো, ভালো উদাহরণ তৈরি হতো, তাহলে অন্যরা কিন্তু সতর্ক হতো। তা এখানে করা হয়নি, ওরা যেন মারামারি হয়েছে, এই পক্ষ মারামারি করছে, ওই পক্ষ মারামারি করছে, এখন কার দোষ কম কার দোষ বেশি এটা নিয়ে আলোচনা হচ্ছে। ভাই দোষের কম বেশি হয় না, দোষী। আপনি করলেন কেন? আপনাকে সেন্সিটিভ, আপনি তো একটা সিরিয়াস টাইপের লোক, আপনি তো গুরুত্বপূর্ণ একজন লোক। তো আমি মনে করি এগুলি কিন্তু এভাবেই নিয়ন্ত্রণ করতে হবে, নাহলে কিন্তু একসময় এই ইলেকশনের সময় কিন্তু ভয়ঙ্কর অবস্থা হবে। এখন তো জোটেরও একটা পাশাপাশি রাজনীতি চলতেছে, আপনি কিভাবে দেখছেন আসলে বিএনপি কি এই চ্যালেঞ্জটা ফেস করবে কিনা? করবে, বিএনপি তো বড় দল না,
বড় দল যখন কিছুটা করে, শুনেন ভাই, আপনি যখন ছোট একটা শিশির থেকে আরেকটা শিশির থেকে পানি ঢালবেন, খুব ইজি, এক ফুটা পড়বে না। আবার যদি একটা চৌবাচ্চা থেকে আরেকটা চৌবাচ্চা পানি যদি বালতিতে নিতে যান, 2 ফুটা পানি পড়বেই ভাই, এটা কোনো বিষয় না। এতে বিচলিত হলে হবে না, বরঞ্চ এটা আমি মনে করি আগে করে দেওয়া উচিত। আগে করলে হয় কি, ক্ষতিটা এর মধ্যে পুষিয়ে নেওয়া যায়, সেটেলমেন্ট করার সুযোগ থাকে। আর যদি আপনি পরে করেন তখন সময় পাবেন না আপনি, তখন আপনি প্রচারণা করবেন নাকি আন্ডারস্ট্যান্ডিং করবেন। কাজে এটা কিন্তু হতো না। জামাত কিন্তু একটা খুবই ম্যাচিউরড পলিটিক্স করছে, তারা আগে ঘোষণা করে দিছে। জামাতের সুবিধাটা কেমন বলি, জামাত যেমন ওখানে 300 আসন ঘোষণা করে দিছে। জামাত যদি কালকে বলে যে ধরেন ওনাকে বলল, ওনাকে এক জায়গায় ঘোষণা, কালকে জামাত বললো যে ভাই আমার জোটের কারণে তোমাকে বসতে হবে, উনি চুপচাপ কিন্তু বসে যাবে। কিন্তু বিএনপি জন্য বসানো কঠিন। উনি জামাত কিন্তু কখনোই কোনো বিদ্রোহ প্রার্থী দাঁড় করাবে না, মানে দাঁড়াবেই না। কিন্তু বিএনপি তাদের থামাতে আমরা পারবে কি না। এই বিশ্লেষণটা একটু সংক্ষেপে করতে পারি যে আমরা জানি যে বিএনপির প্রার্থীকে বসানো কঠিন, কিন্তু কেন আসলে কঠিন, এবং জামাতের ক্ষেত্রে যেটা কঠিন না? এটা কঠিন এখানে, আচ্ছা জামাতের যারা, আমি যতটুকু ভুল না বলি ভাই, ভুল হলে বলে দিন, জামাতের যারা রোকন আছে তারা দলকে নিয়মিত টাকা দেয়, তাদের ইনকামের একটা পার্সেন্টেজ, যেমন যদি 5% নাকি বেশি 5% দেয়, 5% জামাতের লোকজন পার্টিকে দেয়। বিএনপির কয়জন দেয় ভাই? বিএনপির ওয়েট করে আমি কি নিব, এটা হলো পলিটিক্সের চরিত্র ডিফারেন্ট ভাই। কাজে এটা তো অন্য জিনিস। জামাতের প্রত্যেকটা লোক যারা কর্মী যারা আছে তারা দলটাকে গড়ে তুলেছে। আর বিএনপির যারা এমপি প্রার্থী অনেকে হবে, যারা জীবনে এমনও আছে তারা এমপি হওয়ার জন্য মনোনয়ন চাইবে, আমার দেন, আমি খুব ভালো প্রার্থী, সে কোনদিন বিএনপি করে নাই, হয়তো একজন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত, উনি যাবেন, যে বলবেন আমার মনোনয়ন দেন। এখন ওই মেজর জেনারেল কি জামাতে যাবে প্রার্থী হওয়ার জন্য? যাবে না তো। যদি সে খুবই ইসলামপন্থী লোক হয়, যদি উনি জামাতকে ভালোবাসেন, তাও যাবে না। কেন যাবে না? কারণ সে জানে এভাবে হুট করে গেলে পাওয়া যায় না। তো এটা হলো পলিটিক্সের ক্যারেক্টারটা ডিফারেন্ট। আমি কোনটা ভালো কোনটা মন্দ এটা কিন্তু বলছি না, এটা ভালো মন্দ এটা জনগণ দেখবে। বাট পলিটিক্সের যে টাইপটা তো ডিফারেন্ট টাইপ। তো যে কারণে বিএনপি তো অনেক বড় দল হওয়ার কারণে তাদের এখানে বিভিন্ন জায়গার লোক আছে, এটা বিগ প্ল্যাটফর্ম।